দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা। এবং আজকে আমার সাথে যিনি অতিথি হিসাবে রয়েছেন তিনি একজন প্রকৌশলী, তবে এটি তার মূল পরিচয় নয়। 60-এর দশক থেকে তিনি একাধারে দাপিয়ে বেরিয়েছেন মঞ্চ, বেতার, টিভি স্ক্রিন এবং বড় পর্দা। পাশাপাশি একজন লেখকও বটে, তবে এই পরিচয়টিতে তিনি কিছুটা বিব্রতই হন। তার ভাষায় তিনি গাইতে গাইতে গায়কের মতোই লিখতে লিখতে লেখক। তিনি বিশ্বাস করেন সব কিছুরই শেষ আছে, কিন্তু জীবন পথের শেষ নেই। পথ চলছেই, শুধু থেমে যায় পথিকের যাত্রা। 80-তে পদার্পণ করেও যিনি চিরতরুণ। দর্শক, আমার আজকের অতিথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং 21 পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনয়শিল্পী আবুল হায়াত। জনাব আবুল হায়াত, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ। আপনার বই আমি পড়ছিলাম কয়েকদিন আগে, যে বের করলেন আপনার আত্মজীবনী রবিপথ। তো এই বইটা দিয়েই আলোচনাটা শুরু করতে চাচ্ছিলাম আমি। তো বইটার শুরুতেই আপনি রবি ঠাকুরের কয়েকটা লাইন লেখলেন, যে দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি, কান্না হাসির বাঁধন তারা সইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। এরপর লিখলেন যে বিদায় সবসময় বেদনা বিধুর হয়ে থাকে, তবুও বিদায় নিতে হয়, এটাই নিয়ম। বিদায় নেওয়ার ঘন্টাটা কখন বেজে ওঠে মনের ভেতরে, তা কি কেউ দিনক্ষণ ধরে, ঘন্টা মিনিট ধরে বলতে পারবে? এই যে 10 বছর ধরে যে বইটা আপনি লিখলেন, এই বইটার শুরুটা এতটা বিষণ্ণতা মাখা কেন? কখন মনের অবস্থা কিরকম থাকে বলা মুশকিল। মানে মানুষের মনটা তো ক্ষণে ক্ষণে বদলায় বিভিন্নভাবে। তো আমি কিন্তু সবসময় একটা পজিটিভ মানুষ, মানে আশাবাদী আর কি, সোজা কথায়। সেটা আপনার বই পড়ে আমার বারবার মনে হয়েছে। তারপরেও ধরেন বইটা যখন শুরু করি লিখতে, তখন মনে হচ্ছে যেন আমি বোধহয় আর বেশি দিন থাকবো না, বইটা লিখে ফেলি। ওইরকম একটা মনের ভাব থেকে ওই বিদায় ঘন্টার কথাটা হয়তো এসছে আর কি, আর কিছুই না। বাট ইভেন দেন আমি সবসময় মনে করি যে আমি যদি এভাবে আমার জীবন যেটা আছে, আমার লাইফস্টাইল যেটা আছে, এটা যদি আমি মেনটেন করতে পারি শেষ পর্যন্ত, তাহলে হয়তো আমি একটু দীর্ঘজীবী হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আমি এখন, অনেকেই জানি যে আমি একটা অসুস্থ। আমি কিন্তু অসুস্থ বলি না, আমি বলছি যে হ্যাঁ, রোগ মানুষের তো যে কোনো মুহূর্তে হয়, সেটা ভালো হয়, আবার বহুদিন সে ভালো থাকে। তো সেরকমই এই রোগটা হয়েছে, ঠিক আছে, এটা ভালো হবে বা ভালো না হলেও আমি আমার জীবনের স্টাইল দিয়ে এটাকে কন্টিনিউ করতে পারবো। তো সেই জন্যেই যদিও বিদায় ঘণ্টা লিখেছি, তারপরেও দীর্ঘ 10 বছর আমি এইটা লিখেছি। তখন মাঝে মধ্যে এক সময় লেখার মুড দেখলে হয়তো বোঝা যাবে যে একটা কন্টিনিউটি লেখার সবসময় পাওয়া যাবে না। তো ইভেন দেন আই থিঙ্ক আই এম হ্যাপি যে আমি শেষ করতে পেরেছি। এবং আপনাকে আসলে আমি ধন্যবাদ দিতে চাচ্ছিলাম যে আপনি বইটা যে লেখে শেষ পর্যন্ত শেষ করলেন। এত অজানা গল্প জানা গেল, এবং আমি আবিষ্কার করলাম যে বিভিন্ন সময়তে আমি চলে গেলাম, কিছু সময় আমার চোখে পানি আসলো, কিছু সময় হো হো করে হেসে উঠছি। তো বইটাতে আপনি তার কিছু পরেই লিখলেন, তা এটা তো ঠিক যে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে নিকট অতীতকে ধরে রাখতে পারে না, কিন্তু দূরবর্তী অতীতের স্মৃতিগুলোকে সে নতুন করে সামনে নিয়ে আসে। পুরনো কথায় নস্টালজিক হয়। আমার আজ সেই দশা, অনেক কথা বলতে ইচ্ছে করছে, তাই স্মৃতির পাতা খুলে বসলাম সবার সামনে। সেই স্মৃতির পাতা আজকে আসলে আমরাও কিছুটা বিচরণ করতে চাই। তো শুরুটা করতে চাচ্ছিলাম আপনার নামকরণ দিয়ে। বই পড়ে জানতে পারলাম যে আপনার নাম হচ্ছে, আমাকে লিখে রাখতে হয়েছে কারণ এটা আমি মুখস্থ রাখতে পারতাম না, খন্দকার মোহাম্মদ শামসুল আরেফিন আবুল হায়াত গোলাম মাহবুব। এই নামকরণের ইতিহাসটা কি? ইতিহাসটা বইতেও লিখেছি আমি, তবু একটু বলি যে আমার মা বাবার আমার জন্মের আগে 3টি কন্যা এসেছিল তাদের পরিবারে। তো তখন আমার মানে মায়ের নানা বেঁচে ছিলেন, মায়ের বাবা বেঁচে ছিলেন, আমার দাদা বেঁচে ছিলেন। সবাই খুব আশা করেছিলেন যে এই বাড়ির বড় মেয়ে আর ওই বাড়ির বড় ছেলে, তারা কিন্তু খালাতো ভাই বোন আমার বাবা মা। তো তারা চাচ্ছিলেন যে একটা ছেলে আসবে আর কি। 3বারই চেয়েছেন, 3বারই মেয়ে এসছে। এবং প্রতিবারই আমাদের ওই আত্মীয় স্বজন যারা ছিলেন, মায়ের নানা বিশেষ করে, উনি একটা করে নাম ঠিক করে রাখতেন। এবং চতুর্থবারে যখন আমার জন্ম হলো, তখন মানে অনেকেই মরে গেছেন, আমার দাদা মারা গেছেন, নানাও মারা গেছেন, বাই দিস টাইম আরও অনেকেই মারা গেছেন আত্মীয় স্বজন, কিন্তু আমার মায়ের নানা বেঁচে ছিলেন। তো তিনি এই নামটা দিয়েছেন যে খন্দকার আমার বংশের, আমার বাবার টাইটেল, আর মোহাম্মদ আমাদের নামের আগে সবারই থাকে, এখনও চেঞ্জ হয়ে গেছে এই স্টাইল। আবুল হায়াত, গোলাম মাহবুব, শামসুল আরেফিন, এগুলো ওই যোগ করে একটা বিরাট নাম হয়েছে। তো আমার বাবা এটা খুব মাইন্ড করেছিলেন যে আমার ছেলের এরকম নাম হবে কেন। তো আমার বাবা আবার খুব রবীন্দ্র ভক্ত ছিলেন। আপনিও মনে হয় রবীন্দ্রনাথ ভক্ত নিশ্চয়ই
ছোটোখাটো ভক্ত আর কি। তা বাবা বলেছিলেন না, আমার ছেলে, আর রবীন্দ্রনাথ তখন মারা গেছেন কয়েক বছর আগে, আমার ছেলের নাম হবে রবি। তো রবি নামটাই তো ছোটোবেলায় সবাই জানতো, কিন্তু যখন কলেজে গেলাম তারপর থেকে আর, তখন তো জেন্টলম্যান, তখন তো আর ডাক নামে সহজে কেউ ডাকে না, তখন আবুল হায়াত, ওই হায়াত হয়ে গেলাম আর কি। আবুল হায়াত থেকে হায়াত, এখন আবুল হায়াত বলেই পরিচিত। কিন্তু আমার খুব মাঝে মাঝে মনে হয় কেন আমাকে রবি বলে কেউ ডাকে না। আমার বড় বাবার দেয়া যায় না? বাবা ডাকতেন, মা ডাকতেন, আমার বড় দুই বোন ছিলেন তারা ডাকতেন। আচ্ছা। কিন্তু তারা দুজনে চলে যাওয়ার পরে আর একেবারে ছোটোবেলার বন্ধু দু একজনের সাথে হঠাৎ করে দেখা হলে এই নাম তারা রবি বলে তারা ডাকে। ওই নাম থেকেই রবি পথ লেখা। হ্যাঁ, ওই যে আমি যে রবি নামটাই, যেহেতু শুরুটা রবি দিয়েই তো শুরু, তো রবি যে পথটা পরিক্রমণ করেছে সেটাকেই আমি এখানে মিন করেছি, আর কিছুই না। কিন্তু আপনার ওই বিশাল নামের কারণে তো একবার 1971-এ মরতে মরতে বেঁচেও গেছিলেন, গল্পটা বলবেন? গল্পটা হলো, তখন তো প্রায় প্রতিদিনই মুক্তিযোদ্ধারা ঢাকা শহরে বিভিন্ন রকম অ্যাকশন করতো। তো আমি তো যেতে পারিনি, জানেন, সেটাও আমি লিখেছি ওখানে, কেন যেতে পারিনি অসুখের জন্য। যাই হোক, তো একেবারে শেষ মুহূর্তে যখন পাকিস্তান পরাজিত হচ্ছে, মানে তাদের নাভিশ্বাস উঠে গেছে, ডিসেম্বরের সময়টা, ডিসেম্বরের 1 তারিখ থেকে বোম্বিং শুরু হলো। ইন্ডিয়ান প্লেন এসে ঢাকা এয়ারপোর্ট বোম মারা শুরু করলো। সেই সময় মানে পাকিস্তানরা যাওয়ার পথে আর কি, আমার বাড়ির সামনে একটা ট্রান্সফরমার ছিল ইলেকট্রিক্যালের, আচ্ছা, সেটাকে উড়িয়ে দিল মুক্তিযোদ্ধারা। তো উড়িয়ে দেওয়ার পরে 2-3 মিনিটের মধ্যে আমার বাড়িতে আর্মি এসে গেল। ওখানে আর্মি ক্যাম্প ছিল আশেপাশে ওয়্যারলেসের, মানে তখন আপনার ওই মালিবাগ, ঢাকা মালিবাগে থাকতাম, তো ওয়্যারলেসের পাশেই আর কি। 2-3 মিনিটের মধ্যে আর্মি এসে গেল। তারপরে ওই বাড়িতে সেই মানে হুই হাই চিৎকার করে, কাহা হাই মুক্তি, কাহা হাই মুক্তি, মানে মারে আর কি, আমাদের সব মানে গান পয়েন্টে আর কি সব। তারপরে আর কি চলো আমার সাত চলো, মানে বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেল। বলে জানে তো যে এরপর নিয়ে যে গুলি করে মেরে ফেলবে। তারপর রাস্তায় দাঁড় করালো, লাইন ধরে দাঁড়ালাম, দেখছি একধারে পিটাচ্ছে, যাদেরকে দাঁড় করিয়েছে সব পিটাচ্ছে, আর ওই প্রশ্ন করছে নাম কি, ক্যা নাম হয়, ক্যা করতে হো। তো মানে ওদের ওগুলো শুনে আবার সিলেক্ট করছে যে কাদেরকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাবে, আর বাকিগুলো পরে মারপিট করে একটা কিছু করবে আর কি। তো আমার কাছে যখন আসলো, আমি জানি না, মেবি হি ওয়াজ ইমপ্রেসড আমাকে দেখে, আপনার নাম ক্যা হয়। আমার কেন যেন মনে হলো যে আমি তাকে, কেন যেন মনে হলো আমি জানি না, যে তাকে আমি পুরো নামটা বলি। তো যখন বললাম যে খন্দকার মোহাম্মদ শামসুল আরফিন আবুল হায়াত গোলাম মাহবুব, এরকম করে আমাদের তাকালো, বহুত উমদা নাম হয়, মানে খুব ভালো নাম, ক্যা করতে হ্যাঁ আপ। আমি বললাম যে পানি কা ইঞ্জিনিয়ার, আমি তো ওয়াসায় চাকরি করি তখন। পানি কা ইঞ্জিনিয়ার, এই তার মাথা খারাপ হয়ে গেছে। ওই যে সেপাই আমাকে নিয়ে এসছে, পারলে তো তাকে মেরে ফেলে আর কি। तुम पानी का इंजीनियर को ले आया, इंजीनियर साहब आप घर जाइए, आप तशरीफ लाइए। আমি তো বিশ্বাস করতে পারি না। তারপর 2-3 বার বলার পর তখন বললাম যে না, ওদের আসলেই যেতে বলছে। তো আস্তে 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 বাড়ির দিকে মানে রওনা দিলাম। আর মানে আমার আশঙ্কাটা হলো যে কোনো মুহূর্তে পেছন থেকে গুলি করে মারবে। তারপরে গলির কাছে গিয়ে দৌড়। তো এই হলো অবস্থা আর কি। তো এটা হয়তো নামের বরকতেই হয়তো জীবন সেদিন বেঁচে গেল, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন সেই দিন। আপনার জন্ম তো হলো মুর্শিদাবাদে 1944 সালের 7 সেপ্টেম্বর, এবং আপনার বই পড়ে জানতে পারলাম যে মানত নাকি করা হয়েছিল যেন ছেলে। হ্যাঁ, ওই যে বললাম 3টে বোনের পরে তখন আমার মানে বিশেষ করে আমার নানি খুব চিন্তিত ছিলেন তার মেয়ের কারণে, যে এরপরেও যদি মেয়ে হয় তো শ্বশুর বাড়ি থেকে কী অবস্থাটা হবে। তো যাই হোক, মানতটা করা, এটা তো আমরা সবাই বিশ্বাসও করি না। যে আপনার বাবা কি করতেন এই মানত বিষয়ে? আমার বাবা খুব প্রোগ্রেসিভ লোক ছিলেন। তা গেলে আমার মা গেলেন, কিন্তু ওই যে পাথর চাপড়ির খুব বিখ্যাত পীর ছিলেন আর কি, দাদু বলে বিখ্যাত ছিলেন উনি। যাই হোক, তো সেটা হলো যে একটা ওসিলা লাগে আর কি। মানুষরা বলেন, আপনাদের আমাদের মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস আছে যে আল্লাহর কাছে কিছু চাইতে গেলে একটা ওসিলা দিয়ে যেতে হয় আর কি। তো সেরকম একটা ওসিলা আর কি। তারপরে এখন প্রাকৃতিক নিয়মেই জন্ম হয়েছে ন্যাচারালি। আবার কিন্তু হতেও পারে, কারণ যেহেতু পরে দুইজন আবার বোন হলো। হ্যাঁ, সেইটাই আর কি। তো আপনার মুর্শিদাবাদে জন্ম, যখন দেশটা ভাগ হলো আপনারা চলে আসছেন। আমি আপনার বইয়ে লাইন পাচ্ছি যে দুদলের নেতারা নিজেরা ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে একরকম আপোষ ফর্মুলা করে মানচিত্রে কয়টা দাগ কেটে দুজনে ক্ষমতা আরোহণ করে,
দেশের মানুষকে আপামর জনসাধারণকে ফেলেছিলেন অকুল পাথারে। এবং বলছেন যে আপনারা তখন বেড়াতে যাচ্ছেন, মানে চট্টগ্রামে চলে আসছেন, বলছেন যে সেই বেড়াতে যাওয়া যে আমাদের শেষ যাওয়া হবে আমরা বুঝতে পারিনি। সেই মুর্শিদাবাদে আপনি ফেরত গেলেন 56 বছর পর 2012 সালে। দেশভাগটা ওই সময় আপনাদের জীবনে কতটা প্রভাব ফেলেছিল? আমি তো কিছু বুঝতে পারিনি। ইনফ্যাক্ট 3 বছর বয়স তো তখন মাত্র আমার, আই ওয়াজ 3। তো আমার বাবার জীবনে তো মায়ের জীবনে প্রভাব তো পড়েছেই। সেটা আমি যত বড় হয়েছি আস্তে আস্তে তখন বুঝেছি যে কথায় কথায় আমার মা বাবা তারা দেশের কথা বলেন, দেশের কি করতেন, কি ঘটনা ছিল বা তাদের জীবন কীরকম ছিল, এখানে এসে কীরকম হলো চেঞ্জগুলো। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনজনকে তো তারা বহুদিন দেখতে পারেননি। যেমন আমার দাদির মৃত্যু হলো, যেতে পারলেন না। আব্বা দেখতে পারেননি, যেতে পারেননি, আমরাও যেতে পারিনি। আমার নানির মৃত্যু হলো, তখন অলরেডি আমার মায়ের মৃত্যু হয়ে গেছে, আমার মা আগেই মারা গেছেন। তাও আমার মা লাকি এই জন্য যে 71-এর স্বাধীনতা যখন হলো তখন আমার মা গেছিলেন, আমার নানিকে দেখে এসছেন। তো এই যে ওই জীবনটা থেকে বিচ্ছিন্ন হওয়া, এবং আমি যেটা বলি যে আমরা ওই 91-বর্তী পরিবারটা দেখতে পাইনি। আমাদের মুর্শিদাবাদে থাকলে আমাদের ওই জীবনটা থাকতো আর কি। এখানে এসে গেলাম একদম একা, একটা আমাদের বাড়ি রেলের কোয়ার্টার, বাবা মা আর আমরা ভাই বোনরা, বাস এই জীবন আর কি। তো কলোনিতে থাকার আরেকটা এক্সপেরিয়েন্স, যে রেলওয়ে কলোনিতে আমরা 22 বছর ছিলাম। সেখানে আবার অন্যরকম আত্মীয় হয় প্রতিটা বাড়ি, কেউ খালা, কেউ চাচি, কেউ মামি, কেউ মামা, মানে এই যে আত্মীয়তা, এটাও একটা বিরাট ব্যাপার। এই জীবনটা আবার পেয়েছি, কলোনি জীবন যেটা, এবং সবাই সেখানে আপন। মানে এখনও সেই কলোনির যারা ছেলেমেয়েরা আমাদের বয়সের ছিল বা আমাদের জুনিয়র ছিল, তারাও রাস্তাঘাটে দেখা হলে ওই রবি ভাই বলে ডাক দেয়। হ্যাঁ, তো সেইগুলো, এই যে আমার নাটকের জীবন তো শুরু হয়েছে ওখানে ওই কলোনিতেই। নিজেরা বাড়ির পাশে স্টেজ বেঁধে আমরা যে নাটক করেছিলাম তখন। কি নাটক ছিল? টিপু সুলতান? এটা টিপু সুলতান। এই যে আমার আব্বা তো যেহেতু রেলের ক্লাবের সেক্রেটারি ছিলেন, তো ওখানে প্রত্যেক মাসে নাটক হতো, সে ব্রিটিশ আমল থেকে। তো আব্বা সেক্রেটারি হওয়ার পরে আব্বা একটু বেশি পৃষ্ঠপোষকতা করেছেন, যে জন্য মানে নাটকটা ম্যান্ডেটরি ছিল, প্রতি মাসেই হতো। আচ্ছা। আর প্রথম আম্মা যেতে চাইতেন না, পরে আব্বা বোধহয় একবার জোর করে নিয়ে গিয়েছিলেন। আম্মা তো গ্রামের মেয়ে, গ্রামেই থাকতেন। তো দেখার পরে আম্মার খুব ভালো লেগেছে, প্রতি নাটকে আম্মা দেখতে যেতেন। আর আমি ওই কোলের ছেলে, ন্যাচারালি আমি আম্মার আঁচল ধরে যেতাম। ওই তো আমার চোখের মধ্যে লেগে রয়েছে, মঞ্চে আমি দেখছি। এবং একটি লোক যে কী ইমপ্রেশন ক্রিয়েট করেছিল আমার মনের মধ্যে, অমলেন্দু বিশ্বাস, সেই তখন কত 5, 6, 7 এরকম বয়স হবে যখন দেখি প্রথম, দাপিয়ে বেড়াচ্ছে মঞ্চে, কি কণ্ঠ, কি অভিনয়। এখন যেমন বুঝি যে কি অভিনয়, কিন্তু কণ্ঠ, তার চলাফেরা, তার চেহারা, তার হাঁটাহাঁটি মঞ্চে, এগুলো আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। আমাদেরও করতে হবে। এই জামাল উদ্দিন হোসেন আমার ছোটোবেলার বন্ধু, ওই আমার বাড়ির পিছনে বাড়িতে থাকতো, ও নাটক দেখতো, ওর বাবা আবার অভিনয় করতো মাঝে মধ্যে। আচ্ছা। এই আমরা দুজনে মিলে ঠিক করলাম, চলো দোস্ত আমরা নাটক করি। কী নাটক করবো, আমাদের কিছুই বুঝি না। তো আমার এক মামা ছিলেন বাড়িতে, মাহবুব হাফিজ, উনি বললেন আমি তোমাদের নাটকের ডিরেকশন দেবো, আনো বই আনো। খুঁজে খাজে টিপু সুলতান বই, কোথা থেকে ছোটো টিপু সুলতান, ছোটোদের টিপু সুলতান। এই তো শুরু করলাম। এরপর তো বাসার থেকে চৌকি টৌকি নিয়ে মঞ্চ বানালেন। বাসার চৌকি, মায়ের শাড়ি, বিছানার চাদর, এই শতরঞ্চি, মানে যা পেরেছি আর কি, যতটুকু আমরা দেখেছি মঞ্চে, ওই সব ওইভাবে বানিয়েছি, নিজেরা বানিয়ে। কি নাটক হয়েছে তা তো বলতে পারবো না, কিন্তু অভিনয় করেছি আর কি। কখন বুঝলেন যে এই অভিনয় আপনার জীবন, মানে তাকে হৃদ মাঝারে রাখবেন, ছেড়ে দিবেন না? আসলে আমার মনে হয় যে ওই তখনই কিন্তু মাথায় ঢুকে বুঝে গেছে। গেছেন। তারপরে আমরা নাটক করার সুযোগ তো বারবার পাওয়া যায় না, বা ওইভাবে নাটক করাও যায় না সবসময়। কিন্তু আমাদের একটা ছিল, নেশা ছিল ক্যারিকেচার করা। ক্যারিকেচার মানে কমিক করা আর কি ইনফ্যাক্ট। আর তখনকার দিনে যেমন একটা সাংস্কৃতিক চর্চা ছিল, সাংস্কৃতিক বলয় ছিল গোটা দেশের মধ্যেই, যে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এবং সেখানে ছোট ছোট নাটক হতো, কমেডি নাটক হতো, কমিক হতো, ক্যারিকেচার হতো। এগুলো আমরা দেখতাম এই মাটিতে বসে, সামনে মঞ্চে আমরা বাচ্চারা সব সামনে বসে থাকতাম মাটিতে, আমরা দেখতাম ছোটোবেলা থেকে। ওইগুলো আবার নিজেরা করতাম, অফ টাইমে আমরা আমাদের ইয়েতে এগুলো করতাম। তো সেই করতে করতে কিন্তু মনের ভিতরে অভিনয়টার মধ্যে একটা মজা পেয়েছি আমি ক্লাস 10-এ যখন পড়ি, তখন আমি প্রথাগত মঞ্চে এলাম।
যে মঞ্চে আমার বাবা সেক্রেটারি আচ্ছা। ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট ওয়াজিউল্লাহ চট্টগ্রামে। তখন কলির জিন বলে একটি নাটক, নারী বর্জিত, এইটা আমরা করলাম মঞ্চে। মানে প্রথাগত মঞ্চের নাটক কিন্তু ওইটা। আর নাটক শুরু কিন্তু 10 বছর বয়সে। আমার জীবনের এটা খুব হাসিও লাগে মাঝে মধ্যে। আমি যখন 10 বছর বয়সে টিপু সুলতান করেছিলাম, তখন আমার বাবা এসে আমার মাকে বললেন যে, বাবা কিন্তু দেখে না, আচ্ছা, বাবা দূরে দূরে থাকে। মাকে বললেন যে, তোমার ছেলে কি অভিনয় করলো, এই সালেক সাহেব বলল তার অভিনয় নাকি দেখে মনেই হয়নি অভিনয় করেছে, তো কী অভিনয় করলো। আমার খুব মন খারাপ হয়েছিল। ক্লাস 10-এ যখন আমি কলির জিন করলাম, তখনও আব্বাকে এসে বোধহয় বলেছিল যে, সালাম সাহেব আপনার ছেলের অভিনয় দেখলাম, মনেই হলো না অভিনয় করেছে। তো আব্বা আবার বাসায় এসে বললো, আমার মন ভীষণ খারাপ হলো যে অভিনয় করলাম আমি, কারণ মনে হলো না অভিনয় করলো, আমি কী অভিনয় করলাম। এগুলো তো পড়াশোনা নাই তো নাটকের উপরে, করে যাচ্ছি। কলেজে করলাম, তারপরে পাড়ার নাটক করলাম, বুয়েটে আসলাম, বুয়েটেও নাটক, এখানে আমাদের একটা নেশাই ছিল, একটা গ্রুপ ছিল, এখানেও নাটক করলাম। কিন্তু পাশ করার পরে তখন তো আমার নাটক মানে আমাকে একদম পুরো খেয়ে ফেলেছে আর কি। আমার ফার্স্ট মটো হলো আমি ঢাকার বাইরে যাব না, আমি ঢাকাতে থাকতে হবে আমাকে নাটক করতে গেলে। চাকরিটা পেয়ে গেলাম ঢাকা ওয়াসা, যার কোনো ট্রান্সফার নাই ঢাকার বাইরে। তখনই যেহেতু নাগরিকের সাথে যোগাযোগ হয়ে গেল, জিয়া হায়দার আসলেন আমেরিকা থেকে, আতাউর এবং জিয়া হায়দার। এই জিয়া হায়দারের সাথে নাটক করতে গিয়ে বুঝতে পারলাম যে হোয়াট ইজ অ্যাক্টিং। আমরা যা করি কিচ্ছু করি না, আমরা কিছুই পারি না, কারণ আমরা কিছু জানিই না যে হোয়াট ইজ অ্যাক্টিং। যেটা করছি এটা আমার ভেতর থেকে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, আমাকে জাস্ট করাচ্ছে আমাকে দিয়ে কেউ। এই তখন বই পড়া শুরু করলাম। তখন একটা কথা যেমন যে টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট, টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট, দ্যাট ইজ দ্য ন্যাচারালিস্টিক অ্যাক্টিং। এই মাথায় ঢুকলো যে তাহলে ওই যে আমাকে ছোটবেলায় বলতো যে আমার অভিনয় মনে হলো না অভিনয় করলাম, সেটাই আসলে শ্রেষ্ঠ অভিনয়, শ্রেষ্ঠ অভিনয়। তখন আমি এই নিজের ধরে আরও একটু চেষ্টা করতে লাগলাম যে এটাকে আরও কত ন্যাচারাল করা যায়, কত স্বাভাবিক করা যায়। এবং জীবনের প্রথম যে অ্যাওয়ার্ড পেয়েছিলাম সেটা এই স্বাভাবিক অভিনয়ের জন্যে আমি পেয়েছিলাম, ফর ইন্ট্রোডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশি স্টেজ। জি, আপনি বইতে লিখেছেন যে এটা আপনার সবচেয়ে বড় অর্জন, আমার জীবনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। আপনার বাবার প্রসঙ্গ বারবার চলে আসছিল। আপনার বাবা খন্দকার মোহাম্মদ আব্দুল সালাম, আমি তার সম্পর্কে যখন পড়ছিলাম, তিনি মাছ শিকার করতেন, পাখি শিকার করতেন। তার সেই 50-এর দশকে 500 টাকার উপর দিয়ে তিনি একটা বন্দুক কিনে ফেললেন, শটগান কিনে ফেললেন। আবার বিশাল একটা পরিবার তিনি চালাচ্ছেন, যেই পরিবারটায় মাঝে মধ্যে টাকার টানটানি হতো, সেটা নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকতেন, কখনো কখনো তাকে ধার করতে হতো। এবং যিনি আবার আপনাকে বারবার শিখিয়েছেন যে জীবনে সবসময় ন্যায়ের পথে চলতে হয়। আপনার বাবার কাছ থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষাটা কী ছিল? এইটাই ওই যেটা কথা বললাম যে সহজ সরল জীবনযাপন, আচ্ছা, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো যে জীবনে চাওয়াটা সবসময় কম রাখবে, তাহলে প্রাপ্তিটা বেশি হবে। আমি আশা করছি যে আজকের দিনটায় আমি 10,000 টাকা রোজগার করব, এটা এক্সপেক্টেড। হয়তো আমি 10,000ই পেলাম, কিংবা 8,000 পেলাম, কিংবা 20,000ও পেলাম, প্রাপ্তিটা কিন্তু বেশি। আর যদি মনে করি যে আজকের দিনটায় আমি 5 লাখ টাকা রোজগার করব, তারপর দেখা গেল আমি মাত্র 50,000 টাকা পেলাম, এটা বিরাট হতাশা। এটাই আব্বার কথা, যে সবসময় চাওয়াটা ছোট ছোট রাখবে, জীবনে হতাশ হতে হবে, হতাশ খুব কম হবে, হয়তো হবেই না কোনোদিন হতাশ হতে। এটাতে আমি সাকসেসফুল। জীবনে অনেক কষ্ট গেছে, অনেক কিছু গেছে, আনন্দ মুহূর্ত গেছে। আমার লেখা যদি পড়ে থাকেন আপনি বুঝবেন যে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, নানান রকম ভালো মন্দ খারাপ বেদনা আনন্দ সব কিছুই আমরা দেখেছি। এটাই জীবনের আনন্দ। আমি মনে করি যে দ্যাট ইজ দ্য এসেন্স অফ মাই লাইফ, যে আই হ্যাভ গন থ্রু অল দিস স্টেজেস। এখন বৃদ্ধ বয়সে এসে এখন আমাকে কোনো রোজগার না করলেও চলে, সেটা আমার নিজের চেষ্টায় আমি এমন একটা পজিশনে এসেছি যে আমি এখন এই অবস্থাতে আই ডোন্ট হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স। আপনার বাবার একটা স্কুলের কথা জানতে পারলাম, যেটা এখন খুব বিখ্যাত একটা স্কুল, বাট এই স্কুলটার জন্য তো অনেক স্ট্রাগলও তাকে করতে হয়েছিল। আপনার মান নাকি স্বর্ণও বিক্রি করতে হয়। দেখেছি তো, আমরা তখন একটা হার্ডশিপের মধ্যে থাকতাম। স্কুলের বেতন জোগাড় করাটা খুব কঠিন ছিল, কারণ একটা নতুন কিছু করতে গেলে যে সমস্যাগুলো হয় আমার বাবা সেটা ফেস করেছেন।
তাও আব্বা ওয়াজ এ ভেরি পপুলার ম্যান, যে কারণে যে বললাম যে তার ক্লাবের সেক্রেটারি প্লাস বড় বড় অফিসারদের সাথে তার যোগাযোগগুলো, কারণ তারা বন্দুক নিয়ে শিকারে যেত, সালাম সাহেব ছাড়া তাদের শিকার হবে না, সালাম সাহেব ছাড়া মানে মাছ ধরা হবে না, কিছু হলেই খালি সালাম সাহেবকে নিয়ে টানাটানি। তো এইসব কারণে উনি সাহস করে বোধহয় এগিয়েছিলেন। কিন্তু সব জায়গাতেই তো কিছু লোক থাকে, বিরুদ্ধে থাকে, যে কেন এগুলো করতে যাচ্ছেন, দরকার কি, আমাদের তো খাস্তাগির স্কুল আছে, গোলজার বেগম আছে, নন্দনকানন আছে, মেয়েদের স্কুল তো আছেই এতগুলো, রেলের জন্য আবার আলাদা একটা মেয়েদের স্কুল কেন করতে হবে। তো আবার বলেছিলেন যে এই এলাকায় মেয়েদের কোনো স্কুল নেই, তাদেরকে সেই বাসে করে যেতে হয় বহুদূর, সে আশকার দিঘির পাড়ে, সেই কোথায় কোথায় সে, বা নিউ মার্কেটের ওখানে, নন্দনকানন। তো বলছে রেলের এত বড় কোয়ার্টার, এত বড় এলাকা, এখানে একটা মেয়েদের স্কুল থাকা উচিত। তো এটার জন্য উনি চেষ্টা করেছিলেন যে স্কুলটা করতে। শুরু হয়েছিল ভালো, কিন্তু পরের দিকে দেখা গেলো যে বেতন জোগাড় করা মুশকিল টিচারদের, কারণ টিচার ছাড়া তো আর স্কুল হবে না এবং ভালো টিচার লাগবে। ওই তখনই একবার দেখা যাচ্ছে মাস শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছেন না, টাকাটা জোগাড় করতে পারছেন না, বা যেখান থেকে আসার কথা ছিল সেখান থেকে টাকাটা আসছে না, দেরি হচ্ছে। তখনই মানে কি বলবো, মানে আব্বার প্রায় কান্নাকাটি করার মতো অবস্থা। তো এই আম্মা বললেন যে ওই এত কান্নাকাটি করছেন, নেন এটা নেন, যান। তো আব্বা নিয়ে যাই হোক, তারপরে কী করেছিলাম তো আমরা জানি না, মানে দেখিও নেই, তবে বুঝতে পারি যে বন্ধক দিয়েছিলেন আর কি, বন্ধক দিয়ে। পরে আবার যখন স্কুলের টাকা আসলো তখন এরকম বিপদ আব্বার হয়েছে একবার, যেমন টাকা চুরি হয়েছে অফিসে, উনি তখন স্পোর্টসের প্রাইজ কেনার দায়িত্বে ছিলেন। কথা বলতে বলতে বড় সাহেব গেছেন, এসে মনে পড়েছে টাকার কথা, দেখেন টাকা নেই। তখন বোধহয় আমার মনে হয় 1002 টাকা হবে বোধহয়, এরকম কিছু, বেতনই তো বেতন 500 টাকার মতো বা এরকম কিছু। সেটা নিয়েও মানে মহা একটা দুর্ভোগ আব্বার, তখন বলবো যে এখন ওই টাকা কোথা থেকে দিবেন। তারপরে ওই যে আমার দুলাভাই ছিলেন, তিনি কিছু দিলেন, দুই দুলাভাই, আম্মা কিছু দিলেন ওই গহনা থেকে। তারপরে ওনার যে ইয়ের টাকা ছিল, হাউস বিল্ডিং তো না, কোঅপারেটিভে কিছু মেম্বারশিপ সে টাকা টুকা জমা দিয়েছিলেন, সেগুলো উঠালেন। তো এইভাবেই জীবনে তারপরে তো ওই যে বড় বড় সব ফ্যামিলি ওনাকে টানতে হয়েছে। বাট হাসি মুখই দেখেছি সবসময়, আমি কখনো দেখিনি যে আব্বা একবারে দুশ্চিন্তায় মাথার চুল ছেড়ছেন বা এরকম, কখনো দেখেন? হি ওয়াজ হ্যাপি। এর ভিতরেই বন্দুকের শিকার চলছে, এর ভিতরেই পাখির মানে সেই কি বলে শ্রীমঙ্গলের হাওড়ে যাচ্ছেন, রেলের তো লোক, বড় সাহেবরার সঙ্গে যায়, সেলুনে করে চলে যাচ্ছে চিটাগাং থেকে সিলেট, শ্রীমঙ্গলে ভোরবেলা নেমে সারাদিন হাওড়ে শিকার করে, আবার রাত্রেবেলা সেই সেলুনে করে পরের দিন সকালে এসে অফিস করা। সোমবারে আমি গেছি 2বার আব্বার সাথে এরকম সেলুনে করে। আপনারা তো পরে শিকার, মাছ পরে তো ধরার আমার অভ্যাস নেশা এসেছিল, আমি নেশা মানে বেশ ভালো নেশা ছিল আমার। কিন্তু যাই হোক আস্তে আস্তে মোটিভেটেড হলাম আমি, ডেফিনেটলি মেলা ঘটনা আছে তার মধ্যে, তারপর তো ছেড়ে দিলাম। কিন্তু বন্দুকটা এখনো আমি, এই বন্দুকটার কথা জানতে চাচ্ছিলাম। আপনি আপনার বইতে লিখেছেন যে এটাই আপনার বাবার একমাত্র স্মৃতি ছিল। একমাত্র স্মৃতি, আর কিচ্ছু নাই। কারণ যে লিবিয়া চলে গেলাম আমি যখন, তারপরে মুক্তিযুদ্ধে দুটো ঘটনা আর কি। মুক্তিযুদ্ধের সময় বাড়ি টাড়ি ফেলে দিয়ে আমরা গ্রামে গিয়েছিলাম, তখন অনেক জিনিস হারিয়েছে। তারপরে যখন লিবিয়া চলে গেলাম সবাই, আমরা বাড়ি কাকে দিয়ে, যখন তো বাড়ি নেই, ভাড়াতে থাকতাম, ওয়াসার কোয়ার্টারে থাকতাম, জিনিসপত্র বিলিয়ে বন্টন করা হয়েছে, যার জন্য আব্বার কিছুই নাই, একটা চিঠি নাই, একটা চশমা নাই, বা একটা ঘড়ি নাই, মানে কিছুই নাই যে একটা স্মৃতি। তো বন্দুকটা যাই হোক আমরা কোনোভাবে রাখতে পেরেছিলাম। আর ছিপটা ছিল একটা ছিপ, সেটা আমার এক খালাতো ভাই নিয়ে গেছিলো, তো যাই হোক সে ব্যবহার করেছে আর কি। এখন বন্দুকটার যেটা হয়েছে যে আমার 80 বছর বয়স হয়ে গেছে, এখন আমাকে সরকার আর শটগানের বা কোনো মানে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আমাকে দিবে না। আমার যে লাইসেন্স আছে ওটা দিয়ে দিতে হবে। এখন যদি আমার কাছে এখনও সময় আছে 2 মাস, আমার কাছ থেকে যদি কেউ নিতে চায়, এটা একটা কি পিস বলবো এটাকে, অ্যান্টিক পিস একটা, 1950 সালে কিনেছিল। এটা রিপিটার বন্দুক, 6টা গুলি একবারে ভরা যায়, এবং সিঙ্গেল ব্যারেল, কিন্তু ব্যারেল একটা, কিন্তু গুলি 6টা একসাথে ভরা যায়, একটার পর একটা গুলি ছোড়া যায়। আমি তো চালিয়েছি অনেকবার আমার জীবনে। তো এটা একটা অ্যান্টিক পিস হিসাবে রাখা যায়, কিন্তু আমি রাখতে পারছি না, কারণ আই উইল নট বি অ্যালাউড আফটার দ্যাট 2 মান্থস। তো কেউ যদি উৎসাহী থাকে, এখানেও আমি বললাম কথাটা, এটা অ্যান্টিক পিস হিসাবে হি ক্যান টেক, কিন্তু তার লাইসেন্স থাকতে হবে। আপনার মায়ের প্রসঙ্গে একটু চলে আসতে যাচ্ছিলাম, শামসুন নাহার বেগম।
আপনার বইতে লিখেছেন যে তিনি হচ্ছেন লক্ষ্মী ঝাঁপি, তার একটা ছিল, যখন খুব বিপদ হতো তখন তিনি লক্ষ্মী ত্রাতার ভূমিকা অবতীর্ণ হতেন। মার কথা একটু বলবেন নাকি? আমার মা খুব সাদাসিধে মানুষ ছিলেন, এবং ওই যে বললাম যে গ্রামের ক্লাস সৈয়দ বংশের মেয়ে। সৈয়দ বংশের মেয়ে, সৈয়দের বিটি। আমার দুলাভাই ডাকতেন সৈয়দের বিটি। আচ্ছা, হ্যাঁ, তো আমার দুলাভাই খুব মজার লোক ছিলেন, বড় দুলাভাই আর কি। হ্যাঁ, বড় দুলাভাই। তো আম্মা গ্রামে বোধহয় ক্লাস 3-4 পর্যন্ত পড়েছেন, আমরা যতটুকু জানি। তো মানে এর বেশি আমি জানি না, ওইটুকুই। তো আম্মা কোরআন শরীফ পড়তেন খুব ভালো, একসময় চিঠিও লিখতেন আর বই পড়তেন। ওইটা ওনার গণ্ডি ছিল আর কি, পড়াশোনার বা ইয়ে। তো কিন্তু সংসারের ভার উনি নীরবে সহ্য করতেন, সব সমস্যা, সব যন্ত্রণা। আমরা যেমন যন্ত্রণা দিতাম আম্মার কাছে, আমাদের আবদার সবসময় বেশি। 2-4টে চড়চাপড় আম্মার কাছেই খেয়েছি, সেগুলো তো জানি যে এগুলো আদরের চড়চাপড়। আব্বা তো জীবনে ওই এক চড় মেরেছেন সারা জীবনে। তো আপনি সেই বইতে লিখছিলেন যে আবার যদি একটা চড় খেতে পারতাম। মানে সেটা এখন বুঝি আর কি, তখন কেঁদেছি, কিন্তু এখন মনে হয় যে হ্যাঁ, আর একটা চড়ে গেলে, একটা পড়লে আব্বার হাতের, সেটা অন্য আবেগের ব্যাপার আর কি। তো আম্মার কথা যেটা বলছে, আম্মা নীরবে অনেক কিছু সয়ে গেছেন, এবং আব্বার অত্যাচার আর কি, একটা অত্যাচারই বলবো। কারণ হয়তো অসময়ে এসে বলছেন আমাকে একটা মাছের চার বানিয়ে দাও, বাকি সাহেব যাবেন কালকে মাছ ধরতে, আম্মা উঠবে না বিছানা থেকে, এই চুপচাপ শুয়ে থাকবে, উত্তরও দিবেন না। তো পরে দেখা যায় যে আব্বা নিজেই বসে গেছে চার ভাজতে। আচ্ছা, চারে ভাজা হেল্প করতেন না তখন? আম্মা উঠেনি না তো, তখন বোনরা, যা বিয়ে হওয়ার আগে বড় বোনরা, পরে আমার ছোট বোনরা, ওরা সাহায্য করতো। আচ্ছা, হয়তো রাত 1টার সময় বা 2টার সময় একটা বিরাট মাছ নিয়ে চলে আসলো। হ্যাঁ, এখন কে উঠবে? আম্মা উঠতেন না, গজগজ করতেন। এখন অনেক সময় হয় কি, টাইমলি আবার এরকম আসলে পরে আম্মা খুব খুশি হতেন, কিন্তু ওই বেটাইমলি আসলে তখন এই সমস্যা হয়ে যেত। যাই হোক, আর তারপরে যে বললাম আপদে বিপদে লক্ষ্মীর ঝাঁপি থেকে বের করে আম্মাই দিতেন, যে আপনি লোকের কাছে হাত পাতবেন কেন, নেন এখান থেকে নেন। তো এইগুলো লক্ষ্মী ঝাঁপি, আমরা জানি যে একটা লক্ষ্মী ঝাঁপি আছে, কিন্তু ওই মাঝে মধ্যে বলতাম যে এখান থেকেই একটু সিকিটা দেন, কারণ সিকির তো অনেক অনেক বড় আমাদের কাছে তখন সিকি। চারানা, চারানা মানে অনেক কিছু, আমরা বুঝবো না অবশ্য। ওর বোঝার কোনো কায়দা নেই। স্কুলে বেতন ছিল 8 আনা, 10 আনা, 12 আনা, তাই না? আব্বার বেতন ছিল কত, 250, 300, হয়তো সব মিলে 400-500 শেষের দিকে এসে পেতেন। আমি অ্যাস্ট্রো ইঞ্জিনিয়ার যখন চাকরিতে ঢুকি, আমার বেতন 350 টাকা। আমার বাড়ি 550, 565 টাকা। আমার এখন মনে হচ্ছে 565, বাড়ি ভাড়া, মেডিকেল সব মিলে। এবং একটা সুন্দরভাবে একটা ছোটোখাটো জীবন, মানে ফ্যামিলি চালানো যেত। তো সেই টাকার ভ্যালু আর এখনকার ভ্যালু চিন্তা করা যায় না আর কি। তো যাই হোক, আম্মা অনেক আপদে বিপদে আম্মা ছিলেন। তারপরে ওনার উপর দিয়ে অনেক গেছে আর কি, একটার পর একটা। বিশেষ করে আব্বা মারা যাওয়ার পরে উনি একা হয়ে গেলেন সম্পূর্ণ। আমার মেজো বোনের হাজব্যান্ড মারা যাওয়াতে ওনার সবচেয়ে বড় কষ্ট ওনার হয়েছে, কারণ ওনার মেয়ের চিন্তায় উনি অস্থির হয়ে গেলেন, যে মেয়ে বিধবা হয়ে গেছে, এখন তাকে কে দেখবে। তারপরে তো ওই যে ঘটনা যেটা ঘটলো, আমার বিয়েটা হয়ে গেল। আমরা অবশ্যই এটা আসবো। আপনার একটু ছেলেবেলার প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম, যে বাসার ঠিকানাটা দিচ্ছেন যে চট্টগ্রামে T37B রেলওয়ে কলোনি, যেখানে 22 বছরের জীবন আপনার। চট্টগ্রামেই পড়লেন, টাইগার পাস কিন্ডারগার্টেন স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট কলেজ। তো সেই কলেজিয়েট কলেজে একটা ঘটনা আমি পাচ্ছিলাম যে আপনার মা আপনার মাথায় তেল মাখায় দিত, এবং তেল মাখিয়ে দিয়ে বলতেন যে মাথায়, আম্মা চুল আশ্রাতেন আর বলতেন, বেটা ছেলের মাথায় আল্লাহ এত চুল কেন দিলেন? তো চুল ঝরাটা শুরু হলো কবে থেকে? ঝরাটা শুরু হলো, ওই যে বললাম না, আমি লিখেছি পরের লাইনে বোধহয়, যে আল্লাহ আমার কথাটা শুনেছেন আর কি। তো আমি যখন বুয়েটে পড়ি আর কি, আমার মনে হয় সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ার থেকে শুরু হলো আর কি। বুয়েট মানে তখন তো ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি। হ্যাঁ, এপুয়েট বলতাম আমরা, এপুয়েট। হ্যাঁ, ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আপনারা যখন গেলেন তখনই কি সেটা বিশ্ববিদ্যালয় হলো? হ্যাঁ, আমরাই ফার্স্ট বিশ্ববিদ্যালয়। আচ্ছা, 62-তে ব্যাচ, মানে বিশ্ববিদ্যালয় হলো আর কি, ওটা ডিক্লেয়ার করা হলো। ডক্টর রশিদ আমাদের ফার্স্ট ভাইস চ্যান্সেলর ছিলেন। আচ্ছা। তো আমার মনে থার্ড ইয়ার কি সেকেন্ড ইয়ার, যাই হোক, মাথায় প্রচুর খুশকি হতো আর কি। তো ওই মাথার চুলকাতো, আর আমি এরকম করে নাড়া দিতাম, আর সব বাতাসে উঠতো, চুলও উঠতো, খুশকি উঠতো। তো এই করতে করতে একসময় কমা শুরু হলে, কিন্তু ওগুলো নিয়ে আমি বদার করি নাই, আমি কোনোদিনই বদার করিনি, এবং কোনো রকম চেষ্টাও করিনি যে চুল যাতে স্টপ হয় বা চুল গজায়। আই নেভার ট্রাইড দ্যাট। আই জাস্ট লেফট ইট অ্যাজ ইট ইজ। এক সময় আমি তো কোনোদিন অনেকে ওই মানে ঢাকার অপচেষ্টা করে অনেকে, আই নেভার ডিড ইট, নেভার।
আমার মতো চুল, আমি তখন আর ব্যাক ব্রাশ শুরু করলাম, যে আচ্ছা। আগে তো যখন শীতই থাকতো, আমি বললাম না, ব্যাক ব্রাশ। পিপল অ্যাকসেপ্টেড দ্যাট। আমরাও অ্যাকসেপ্টেড দ্যাট। আপনার যখন আপনি ভর্তি হলেন মানে বুয়েটে, আমি যদি বুয়েটি আর কি বলি, বুয়েট না বলে, কারণ মানুষের এখন বুঝতে যেহেতু বেশি অসুবিধা হবে, পরিচিত, সেই জন্য বুয়েটি বলি আর কি। তো আপনি লিখলেন যে ওখানে ভর্তি হওয়া মাত্র প্রথম দিনই ছাত্ররা নিজেদের মনে করতে চিফ ইঞ্জিনিয়ার, আর পাশ করে বের হতে অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ার হিসেবে। তো ওই সময়টা কেমন ছিল, মানে প্রথম ঢাকায় গেলেন, একটা একেবারে বাঁধনহারা জীবন। আসলে তাই, ওই যে বললাম না যে আমি তো ওই এক ছেলে হতে বাবা মার কাছ থেকে আমি কখনো বাইরে যাইনি। ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি যেমন, আর খুব আদরেই তো বড় হয়েছেন যেহেতু এত বোনের ভাই। বিভিন্ন রকম মানে বিভিন্ন আদরে আর কি মানুষ হচ্ছে। তো যখন ঢাকায় এলাম, একটা আলাদা জীবন, যে এখানে আমি একা, এখানে আমি ফ্রি, আমার বন্ধু বান্ধব যখন যা খুশি তাই করতে পারি। যে এই বাঁধনহারা জীবনে যে মানে যে বকে যায়নি, এটা হলো সবচেয়ে বড় কথা আর কি, যে মাথা ঠিক ছিল আর কি। তো প্রথম দিন যেটা হলো, যে আমি বলেছি যে প্রথম দিনই রাত 12টার শো দেখলাম, 9টা 12টা। ও হ্যাঁ, পড়ছিলাম, ঢুকতে যে দেখেন আর প্রবেশ করতে পারছেন না। হ্যাঁ, 9টা 12টা ইংরেজি সিনেমা দেখে গেছিলাম, নাজ সিনেমা হলে। ঢাকায় নাজ সিনেমা হল ছিল গুলিস্তানের উপরে, আচ্ছা। এবং ওটা সবসময় ইংরেজি সিনেমাই চলতো, ওখানে বাংলা সিনেমা চলতো না, উর্দুও চলতো না, বাংলাও চলতো না। তো সে যাই হোক, রাত 12টার সিনেমা দেখে যখন গেলাম, হলের দরজা আর খোলে না। পলাশিতে আমরা থাকতাম তখন, হোস্টেল। তো শেরে বাংলাতে কি পরে গেলেন? শেরবাংলা তো পরে হলো, তখন হয় না। আমরা যখন তখন পলাশি টিন ব্যারাক, টিন শেডের মধ্যে আমরা থাকতাম তখন, ফার্স্ট ইয়ারে টিন শেডে ছিলাম। তো জামালউদ্দিন নিয়ে গেল আমাকে আর কি সিনেমাতে, যা দুজনে মিলে সিনেমা। যে আপনার চট্টগ্রামের যে বন্ধু? হ্যাঁ, জামালউদ্দিন, আমাদের অভিনেতা জামালউদ্দিন আর কি, জামালউদ্দিন হোসেন মারা গেল কয়েকদিন আগে, আমার বন্ধু। ও আর আমি গেলাম, আমাকে নিয়ে গেল, চল সিনেমা দেখি, কে কে কী বলবে, চল যাই। গেলাম সিনেমা থেকে আসার পর দেখি গেট বন্ধ, দারোয়ান গেট খোলে না, বলে না স্যার খোলার অর্ডার নাই। তো কী করবো, দারোয়ানই বুদ্ধি দিল যে তাহলে প্রাচীর টপকে যদি আসতে পারেন আসেন। তো জীবনে প্রথম দিনই দেয়াল টপকালাম, জামালউদ্দিন পেছন থেকে ঠেলা দিল ওইদিকে। তো দারোয়ানের দিকে, জামালউদ্দিন অন্য হোটেলে ছিল, অন্য হোস্টেলে। তা এই হোস্টেল জীবনের শুরু আর কি আমার। তারপরে তো ইলেকশন করলাম, জিতলেনও তো? প্রথমবারই জিতি নাই, প্রথমবার 2 ভোটে হারলেন। 2 ভোটে হারলাম, ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছিলাম, ভিপি। মানে তারপরে করে যাদের কাছে হারলাম তাদের কাছে নিয়ে একসাথে সিনেমা দেখে আসলাম, হই হাই করে রাতের বেলা। এই তো লাইফ ছিল এরকমই আর কি। ওই বুয়েটে যখন পড়ছেন, সংবাদ যে বেতারে পাঠ করলেন, সেটা কি বুয়েটে থাকার সময়? বইটা থাকার সময়। ছেড়ে দিলেন কেন সংবাদ পাঠটা? ওই যে একদিন ঝামেলা হলো, 7 দিন নিউজ পড়া লাস্ট ডেতে যেটা হলো আমার, মানে আমি যখন ওই আমার ট্রান্সলেশন যেখানে করতাম, বসে বসে ট্রান্সলেট করতে হতো নিউজ, ওখান থেকে নিয়ে যখন। কিরকম ছিল বেতারের ওই সংবাদ পড়ার বিষয়টা একটু যদি? সংবাদ পড়া মানে এটা হলো যে ওই আমার একটা অনুষ্ঠান হয়েছিল চট্টগ্রামে, আমাদের বন্ধু বান্ধব নিয়ে। তা আমার কণ্ঠ শুনে চট্টগ্রাম বেতারের যে ছিলেন, নিউজের এডিটর ছিলেন, আচ্ছা, উনি আমার কণ্ঠ শুনে বললেন আপনি নিউজ পড়তে পড়বেন? আমি বললাম ভাই আমি তো পড়ি। আমি বললাম পড়তে হবে, আপনার কণ্ঠ ভালো, আমাদের পছন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে। 7 দিনের কন্ট্রাক্ট করলাম। তো প্রথম দিন যেয়ে দেখলাম যে ইংলিশ নিউজ, আমি তো ইংলিশ তো পড়বো না। বললাম না পড়বো, ইংলিশটা ট্রান্সলেট করতে হবে আপনাকে। তো আমরা ট্রান্সলেটার নাই, বলে না আমাদের যে নিউজ পড়ে সেই ট্রান্সলেট করে। তো যাই হোক, এটা তো কঠিন কাজ একটা, যেটা নিউজ আসছে, নিউজের ভাষাই তো অন্যরকম। সে ডিকশনারি চাইলাম, বলে যে রাওয়ালপিন্ডিতে আমরা কালকে রিকুইজিশন দেবো। ও আর আসে নাই ওই ডিকশনারি। তারপরে আমি আমার বন্ধু, ওই আগ্রাবাদে থাকতো আমার বন্ধু, তার বাসা থেকে ডিকশনারি নিয়ে যেতাম প্রতিদিন। তো যাই হোক, শেষ দিন আমার এমনি কিন্তু খুব রিপোর্ট ভালো, 6 দিন পড়েছি, খুব ভালো। শেষ দিন ওই যে একটা ক্লিপ ওই লিখে একটা মোটা মোটা হার্ড পেপারের উপরে পাতলা পেপারে নিউজটা থাকতো, সবগুলো নিয়ে নিচে নামলাম, নিউজ পড়ছি আমি। পড়তে পড়তে যখন লাস্ট নিউজটা পড়বো, তখন আমার দরজা খুলে বুথের ম্যানেজার মানে এডিটর ঢুকলো। আমি বলে কী ব্যাপার, উনি কেন ঢুকলো এখানে? তাই আমি পড়তে গেছি, ও পড়তে দিবে না, আমার কাছে টানাটানি শুরু করেছে। উনি টানে, আমিও টানি, দুজনে। তারপরে আমি জোর করে নিয়ে আমি পড়ে ফেললাম পাতাটা, লাস্ট পাতাটা। এটা সঙ্গে সঙ্গে এডিটর যে ছিল মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি বলে কী হয়েছে? বলে কী করেছেন আপনি তো জানেন। আমি বলি কী করেছি? বলে আপনার লাস্ট পেজের আগের পেজটা সিঁড়িতে পড়ে গেছে, তো এখন লাস্ট পেজটা আপনি যখন পড়ছেন এই জন্য আমি টান দিলাম। তো কী অসুবিধা কী? বলে অসুবিধা কিছু না,
লাস্টের যে পড়েছে যে পাতাটা, তার আগের পাতায় মোনায়েম খান সাহেবের নিউজ ছিল। মোনায়েম খান গভর্নর, ওনার নিউজ ছিল যে উনি একটা অনুষ্ঠানে গেছেন, ওখানে সব মেলার লোক জমায়েত হয়েছে, তাকে নিয়ে খুব উৎসব হচ্ছে, সবাই খুব খুশি, তার প্রশংসা করছে। তারপরের নিউজটা হলো যে লোকাল একজন খুব বিখ্যাত লোক উনি মারা গেছেন, সেই নিউজটা পড়া হচ্ছে। এবং পড়া হয়ে যায়, তারপরে ওই ওনার সম্পর্কে অনেকে বলার পরে যে ওনার মৃত্যু হয়েছে, ওই পাতাটা পড়ে গেছে। কিন্তু তারপরে যে লাস্ট পাতাটা, সেখানে লেখা আছে তারপর সবাই হাত তুলে তার আত্মার মাগফিরাত কামনা করলেন। তার মানে মোনায়েম খানের আত্মার মাগফিরাত কামনা হয়ে গেল। এরপরে তো আমার তো আর চাকরি থাকার কথা না, প্রডিউসারেরও চাকরি মানে যায় যায় অবস্থা। আমাকে আবার পরে এআরডি সাহেব ডাকলেন, দরজা বন্ধ করে, যাই হোক 10 মিনিট একটা কিছু হলো আর কি, ভিতরে ঝড়ঝাপটা। আমি কান ধরি, আমি নিউজ পড়বো না, দরকার নেই। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যে তুলে নিয়ে তো বেশি না, এখনকার দিনে হলে আমি বোধহয় পড়ে ফেলতে পারতাম, কিন্তু ওই যে এত ট্রান্সলেট করো, অমুক করো, তমুক করো, এই করে মজাই লাগতো পড়তে। কিন্তু দেখলাম যে না, এই ট্রাভেল নেওয়া যাবে না। ওই বুয়েটে থাকতেই কি একবার গণভবনে গেলেন নাকি, মানে মোনায়েম খানের সাথে? মোনায়েম খানের সাথে আমরা হাত মিলাতে গেল সবাই, তাকে মানে আইয়ুব খানকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধে জিতেছি, 65 যুদ্ধে। এখন যখন ভাবেন কেমন মনে হয় বিষয়টি? আর কি বলবো, মানে তারপরেই তো মোনায়েম খানের চেহারা আমরা পুরোপুরি দেখলাম। তো ওই যুদ্ধে ইন্ডিয়া বলে জিতেছি, পাকিস্তানে বলে জিতেছি। তো এখন যারা যারা সরকারি, আমরা তো তখন তো বইটা তো কোনো দল টল নাই, কিন্তু তলায় তলায় অনেকে ছিল আর কি। তো তারা তো একটা অ্যারেঞ্জ করলো যে আমরা প্রত্যেক হল থেকে আমরা যাব সবাই, বিপিজিএস, তখন আমি জিএস আমার হলে। তো আমরা সব গেলাম ফুল টুল নিয়ে মোনায়েম খানের ওখানে গিয়ে, আমাদের বড় বড় নেতারা সেন্ট্রালের, তারা বক্তৃতা দিয়ে মোনায়েম খান, আইয়ুব খান তাদের প্রশংসা করে ফুল দিল আর কি। পরে সেই মোনায়েম খানের গাড়িতে থুতু দিল আমার সামনে লোকজন। আমি স্টেডিয়ামে খেলা দেখতে গেছি, খেলা দেখে বেরোচ্ছি, মোনায়েম খান সাহেব খেলা দেখে বেরোচ্ছেন গাড়ি নিয়ে, আর উপর থেকে পাবলিক ওই গ্যালারির উপর থেকে কন্টিনিউয়াসলি থুতু ফেলছে ওই গাড়ির উপরে, আর মোনায়েম খানের গাড়ির ভিতরে থেকে এরকম করছে। ওইটা একটা দৃশ্য আমি জীবনে ভুলবো না। দিস ওয়াজ দ্য রিয়েল কন্ডিশন ইন 71। এর মধ্যে তো আপনার বুয়েটে লেখাপড়া শেষ হলো, আপনি লিখছেন যে আমাদের দেশে তখন সিভিল ইঞ্জিনিয়ারের ভীষণ চাহিদা, চাকরির বাজারে তো অবশ্যই, সেই সাথে বিয়ের বাজারে। একটা চাকরি আপনার হলো, সেটা হচ্ছে ঢাকার পয় নিষ্কাশন ব্যবস্থার। অভিজ্ঞতা কেমন ছিল তারপর? অভিজ্ঞতা তো আর কি বলবো এখন, মানে আমি এটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা, আবার অ্যাকচুয়ালি বিপজ্জনকও আর কি। ওই যে বলেছি, চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে সেই দিনই আমাকে একটা টেবিল চেয়ার দেওয়া হলো, একটা রুম দেওয়া হলো, একটা টেলিফোন দেওয়া হলো, একটা গাড়ি দেওয়া হলো। তো আমি তো মানে মহা আনন্দ যে জীবনের প্রথম দিনই এত কিছু পেয়ে গেলাম। তো যাই হোক, আমি তো খুব খুশি, কিন্তু অফিসের লোকজন মনে হলো যেন গুজগুজ করছে যে কি ব্যাপার, আমি তো বুঝি নাই। পরের দিন অফিসে গেছি, প্রথম টেলিফোনটা এসছে। আচ্ছা, সকালবেলা একদম, তখন কটা 7:30 বাজে বা এরকম, 7:30 অফিস তো তখন আমাদের, 7:30 থেকে 2টো। ধরেছি ফোন, শোনা, ক্যাঠা ইঞ্জিনিয়ার নি? আমি বললাম জি, আমি ইঞ্জিনিয়ার বলছি। তারপরে কি বলেছিল সেটাকে বলবো আমি? বলে ফেলুন। ওই পঙ্গির পুত এখনো চেয়ারে বয়ে রসো, আমার গু ভাইসা যাইতেছে আমাকে বাথরুমে। মানে অবস্থাটা বোঝেন, মানে আমি তো হতবাক। আমি তাড়াতাড়ি টেলিফোন রেখে দেওয়া, আমার পিয়ন এসে বললো, স্যার আপনি, পিয়নরা ডাকলাম কি বলবো, স্যার আপনি ধরেন না পেন। এটা হলো আমাদের কমপ্লেন টেলিফোন। আর এই ওল্ড টাউনে সুয়ারেজ লাইন প্রতিদিন ব্লক থাকে, প্রায় অলমোস্ট ব্লক থাকে, এবং ফোনের পর ফোন আসতে থাকে। এখন সব ব্লক তো একসাথে ক্লিন করা যায় না। তো যখন লোকজন অস্থির হয়ে যায়, তখন এরকম গালাগালি করে, কী করবেন। তারপর থেকে আমি আর ফোন বাজলেও পিয়ন এসে ধরতো, আমার ফোন হলে তখন আমাকে দিত। এখন যে ঢাকা বাসার কারণ বাজারের অফিসটা আছে, ওই জমিটা নাকি আপনি বুঝে নিয়েছেন? ওই জমিটা আমি বুঝে নিয়েছিলাম রাজুকের কাছে। রাজুক তো ছিল না, তো ডিআইটি ছিল। আমাকে চেয়ারম্যান সাহেব পাঠালেন যে জমিটা আপনি রিসিভ করে নিয়ে আসেন। আমি গেলাম, তখন আমি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, প্রকিউরমেন্ট ডিভিশনের। তো ওটা মনে আছে আর কি, ওটা একটা স্মৃতি। আমি লিবিয়া যাওয়ার আগে এটা। এরপর তো লিবিয়ায় চলে গেলেন। তারপর তো লিবিয়া চলে গেলাম। লিবিয়ারটায় আমি
পড়ছিলাম যে 1978 সালের 30 নভেম্বর 6 জন প্রকৌশলী, 4 জন সার্ভেয়ার, প্রায় 200 জন শ্রমিক সহ গেলেন। আপনি বলছেন নানান ঝামেলা করে মন টন খারাপ করে লিবিয়া যেতে রাজি হয়েছিলাম, তাই আমার মানসিক অবস্থা ভীষণ ডাউন ছিল। কি হয়েছিল সময়টা, আর লিবিয়ার সময়টা কেমন ছিল আপনার কাছে? ওটা একটা মানে হয় কি ওই মানে ওয়াসাতে চাকরি মানে গভর্নমেন্ট অফিসের মধ্যে এরকম হয় আর কি, একজনের বিরুদ্ধে একজন লেগে থাকে। আমার যখন পারমিশনটা হবে লিয়েনের, তখন কেউ একটা উড়ো চিঠি দিয়েছিল যে উনি কন্ট্রাক্টরকে ওভার পেমেন্ট করেছেন, এখন পালিয়ে যাচ্ছেন দেশ থেকে। তো সেক্রেটারি সাহেব আমার পারমিশনটা ক্যান্সেল করে দিয়েছেন, এবার না দেওয়া যাবে না। তখন আমার চেয়ারম্যান ছিলেন মেজর রফিকুল ইসলাম, পরে মন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের। উনি আমাকে ডাকলেন, ডেকে বলেন যে আপনি চিন্তা করেন না, আমি আপনার সম্পর্কে জানি, আমি লিখে দেবো। উনি ডিও লেটার লিখে সেক্রেটারিকে পাঠিয়েছে যে আমি সার্টিফাই করছি, মেজর রফিক খুব বড় লোক ছিলেন, যে আমি সার্টিফাই করছি আমার ইঞ্জিনিয়ারের, আপনি এই কিসের উপরে এটাকে নো করলেন, হি মাস্ট বি অ্যালাউড টু গো। তারপরে নাকি ফোনেও খুব বলেছিলেন, উনি বলছে খুব গার্ডস ছিল কথা বলতে। তারপরে 7 দিনের মধ্যে পারমিশন পেয়ে গেলাম। তা আসলে আমার তো যাওয়ার ইচ্ছা ছিল না, আমরা আসলে নাটক ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, কারণ তখন মঞ্চ, টেলিভিশন, রেডিও, সিনেমা সব কিছু করি আমি। টাকার জন্য চলে গেলেন? টাকার জন্যই যেতে হয়েছে, কারণ আসলে সংসার চালানো কঠিন ছিল সেই সময়টা। পরে তো আপনার ফ্যামিলিও সেখানে গেল? হ্যাঁ, সে ফ্যামিলিও গেল। তো ওইটাই আর কি, যে যেতে মন চাইছিল না, পারমিশন হয়ে যাওয়ার পর আর মন খারাপ হয়ে গেল যে তাহলে যেতেই হবে এখন। তারপর তো গেলাম, যাওয়ার পর অসুস্থ হলাম, তারপরে বললাম চলে আসবো। তো লোকজন ভয় দেখালো যে এখানে আসা কঠিন, যাওয়া আরও কঠিন, পারবেন না, যেতে থাকেন 1 বছর তারপরে দেখবো। তারপর তো 3 বছর থেকে আসলাম, যাতে ফ্যামিলি চলে গেল। ফ্যামিলি যাওয়ার পরে আমি একটু থিতু হতে পারলাম। হ্যাঁ। আপনি লিখছেন যে এরপরে 1981 সালের 31শে ডিসেম্বর ফিরে এলাম, 3 বছরে 3 সহস্রাধিক স্মৃতি বুকে নিয়ে একদিন পাড়ি দিলাম দেশের পথে, মরুভূমিতে রয়ে গেল আমার পদচিহ্ন, এই বা কম কিসের। এরপর তো এসে পুরোপুরি অভিনয়ের সাথে বেশ ভালোভাবে জড়িয়ে গেলাম। একদম পুরোপুরি। আর সরকারি চাকরিটা ছেড়ে দিলাম, যেটা প্রথম কাজ যেটা করলাম আমি। কেন ছাড়লেন, কেন? মানে ওটা তো একদম আমার কাছে মানে এটা খুব মনে হতো কঠিন একটা দাসত্ব সরকারি চাকরি। যেমন ধরেন ঢাকা থেকে চিটাগাঙে নাটক করতে যাব, সেটার জন্য স্টেশন লিভের পারমিশন লাগবে। আচ্ছা। কারণ ইমার্জেন্সি আমাদের তো এটা মানে ইমার্জেন্সি সার্ভিস ছিল 24 আওয়ার্স অন ডিউটি। তো এখানে স্টেশন লিভ করাটা একদম পারমিশন ছাড়া করা যাবে না। এখনকার তো অনেক কিছুই হয়, কিন্তু সেই সময় এগুলো খুব একটা নিয়মের মধ্যেই ছিলাম। তো দেখলাম যে এই করে তার নাটক করতে প্রায় যেতে হতো আমাদের বাইরে, হয় খুলনা গেলাম, সিলেট গেলাম, কক্সবাজার বা কোথাও যে কোনো জায়গায় যেতে গেলেই পারমিশন লাগবে, এটা স্টেশন লিভ করলেই পারমিশন লাগবে। এটা তো একটা সমস্যা। তারপরে ওই একটা অফিসারদের সাথে এক ধরনের রিলেশন হয়, যে ওখানে তারা মনে করেন যে আমাদের মানে যারা অধস্তন কর্মচারী বা অফিসার যারা, তারা আমাদের দাস, এরকম একটা ভাব থাকে। দরকার কি, এইসব চাকরি করলাম না। কিন্তু ওই যে একটা মজা থাকে না, যে ওই যে বললাম গাড়ি থাকে, টেলিফোন থাকে, বাড়ি থাকে, একটা মজা তো আছেই। তারপরে যে কোনো লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছি, অ্যাটেস্টেড করে দিচ্ছি, সারাদিন তো এগুলোই করতাম বেশিরভাগ সময়। ওই যেমন পিয়নরা যেমন এসে সারাক্ষণ আমার সামনে স্যার সই করা দেন, আরে কী এটা, স্যার সই করা দেন, যা মানে ওর কিছু ইনকাম হবে আর কি এগুলো করে। তো এই তো এগুলো ছিল, মানে একটা মজার তো ছিলই, কিন্তু মনের মধ্যে সবসময় মনে হতো যে এক ধরনের দাসত্ব করছি আর কি। কিন্তু পরে আমি রিয়েলাইজ করলাম, আমি তো প্রাইভেট চাকরিতে গেলাম, প্রাইভেট চাকরি আরও খারাপ। প্রাইভেট চাকরি করলেন, ব্যবসা করলেন, দাসত্বটা আরও বেশি, বোঝা যায় না বাইরে থেকে। ওই জন্য তখন সবসময় একটা মনের মধ্যে আমার ইয়ে থাকতো যে যদি কখনো সুযোগ পাই, শুধু অভিনয় করে আমি রোজগার করতে চাই। কিন্তু দেখেন, আমার সিনেমাতে অভিনয় করার সুযোগ প্রথম থেকেই ছিল। এফডিসিতে গেলেন না? আমি যাইনি, কারণ আমাদের একটা কি জানি একটা এক ধরনের ইনহিবিশন ছিল যে না, সিনেমাতে অভিনয় করবো না। এটা জানি না কেন হয়েছিল এক ধরনের। কিন্তু সেই সিনেমাতেই কিন্তু একসময় গেলাম আমি প্রফেশনালি। শুরুটা তো করলেন ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম দিয়ে, পালঙ্ক, তিতাস একটি নদীর নাম, প্রায় একই সময়ে দুটো। তারপরে দত্তবাবুর অরুণোদয় অগ্নিসাক্ষী, বলাকা মন, তারপরে বেবি ইসলামের চরিত্রহীন, মানে এগুলো সব ওই সময়ের, ওই যে 72, 3, 4, 5, 6, মানে লিবিয়া যাওয়ার আগে পর্যন্ত এরকম অনেকগুলো সিনেমা করলাম। আসার পরে অনেক রিকোয়েস্ট করেছে, অনেক, আমি যাইনি সিনেমাতে। 92-তে আমি গেলাম প্রফেশনাল অ্যাক্টর হিসাবে।
কিন্তু সেখানে গিয়ে বুঝলাম যে এটারও একটা মজা, এটার একটা আলাদা সৌন্দর্য আছে। মানে হয় কি, আমরা মানুষ অনেক কিছু বলে সিনেমা নিয়ে এই সেই, আসলে কোনটাতে এই ধরনের কথাবার্তা নেই, সব জায়গাতেই আছে, তাই না? কিন্তু আমরা বুঝতে ভুল করি। আপনি ভালো থাকলে সব ভালো। আপনি ভালো তো জগৎ ভালো। এক্স্যাক্টলি সেটি দরকার, যে আমি কেমন আছি সেটার উপরে নির্ভর করে অনেক কিছু। আমি আসাদুজ্জামান নূরের একটা ইন্টারভিউ করেছিলাম, তো সেই সময় উনি বলেছিলেন যে ওনার অভিনয়ে কপাল খুললো নাকি আপনার নাকে ঘুষি খাওয়ার কারণে। আর সেই ঘুষি খেয়ে তো অভিনেতা হলো নূর। এটাও ইতিহাস তো। আমার ওই যে শোর 2 দিন আগে ওই রিহার্সালে নাক ভাঙলো বাদল রহমান। সেটা ওই যে মানে দৃশ্যটাই ছিল ওরকম আর কি, যে আমার নাকে ঘুষি, আমাকে ঘুষি মারবে, তৈল সংকটে ঘুষি মারবে। তো ঘুষিটা এমনই মারলে যে আসলে নাকের মধ্যে মেরে দিল। তারপরে তো ব্লিডিং থামে না, হসপিটালে ভর্তি হলাম 7 দিন, একবার নাকের মধ্যে প্লাগ লাগিয়ে পড়ে নিলাম। তো কে করবে এখন? টিকিট বিক্রি হয়ে গেছে, সব হল বুকিং হয়ে গেছে, সব হয়ে গেছে। তো ডিরেক্টর ছিল কি আলী জাকের, বোধহয়, হ্যাঁ আলী জাকের ছিল। বললো যে প্রম্পটার যে আছে, প্রম্পটারকে ধরো, তার মুখস্থ আছে সব। প্রম্পটারকে? নূর। প্রম্পটারে আসাদুজ্জামান নূর। দাও ওর ধরো, ওর সব মুখস্থ আছে। ওই করলো নূর। আপনাদের নাগরিকের একটা খুব বিখ্যাত নাটক আছে, দেওয়ান গাজীর কিস্সা, মানে 500-র উপর শো হয়েছে। সেই শো করতে যে নাকি একবার লালবাগেও যেতে হয়েছিল, মানে লালবাগ থানায়। আরে পুরো আমাদের পুরা গ্রুপকে নিয়ে গেল। তখন তো রাত্রিবেলা কারফিউ চলতো। এটা কি এরশাদ সরকারের সময়? না, জিয়া রহমানের সময়। আচ্ছা, রাত্রিবেলা কারফিউ চলতো। আমরা টাঙ্গাইল থেকে নাটক করে আসছি, আমরা বলছি যে রাত হয়ে যাবে, রাত হয়ে যাবে, তাড়াতাড়ি ছাড়েন। ওই করতে করতে ওখানে কিন্তু 10টা বাজিয়ে দিয়েছে। 10টা থেকে না 11টা থেকে বোধহয় কারফিউ শুরু হতো, মনে নাই ঠিক, 12টাও হতে পারে। তো ওখানে উনি ডিসি সাহেব বললেন যে আমি ঢাকায় ফোন করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। আমরা আসলাম, নিউ মার্কেটের সামনে আমাদের ধরলো, পুরা গাড়ি, বাস। বহুত বোঝাবার চেষ্টা করলাম, বোঝে না। তারপরে নিয়ে যে লালবাগ থানায় নিয়ে গেল, নানান রকম ভাস আর কি। সকলে কিন্তু মোটামুটি অনেকেই স্টার তখন, আমরা সব আমাদের দলের মধ্যে যারা আছে। পুলিশ মনে হয় চিনে না আমাদের আর কি। তারপরে পুলিশে আপনাদের চেয়ে ভালো অভিনয় করছিল তাহলে। তারপরে পুলিশে শেষ পর্যন্ত একটা খাতার মধ্যে আমাদের মুচিলেখা নিল, মুচিলেখাই বলা যায় আর কি, যে আমরা আর কখনো এরকম কারফিউ ভাঙবো না আর কি। আপনার বইয়ে আপনি লিখছেন যে থিয়েটারে এক সময় একটা ঠান্ডা বিরোধ বাঁধে আমারা জাকেরের, মানে আলী জাকেরের কথা বলছেন। আবার আপনি এটাও লিখেছেন যে নাগরিককে নতুন জীবন দিয়েছিল আলী জাকের, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই। যেটা সত্যি সেটাই লিখেছি আমি। বিরোধটা কি নিয়ে? বিরোধটা একটা ক্যারেক্টারের কাস্টিংয়ের ব্যাপারে। আমাকে বলেছিল যে একটা এই নাটক হচ্ছে, মেইন ক্যারেক্টার তুমি করবে। পরে যখন মেইন ক্যারেক্টার সেই করা শুরু করলো, তখন আমি বললাম যে আমার সাথে তো কথা রাখলে না। আলী জাকের বলছে আমি এ কথা বলিনি। আমি বলছি তুমি বলেছো। যাই হোক, কে ভুলে একটা বলা মুশকিল, আমি যেটা বিশ্বাস করি সেটাই বলছি। কিন্তু সেটাও খুবই সামান্য একটা সময়ের জন্য আমাদের মধ্যে একটা মেন্টাল একটা কোল্ড ওয়ারের মতো আর কি। বাট আলী জাকের যেটা করেছে সেটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। হি ওয়াজ দ্য লাইফ অফ নাগরিক। হি গেভ এ নিউ লাইফ টু নাগরিক। ইনফ্যাক্ট ওর আসার আগেই তো আমরা নাগরিক প্রতিষ্ঠা করেছি। পুনর্জীবন দিয়েছে, এবং তারপরে সে একসময় সেই কাণ্ডারি হয়েছে, এবং তার জীবনের শ্রেষ্ঠ কাজগুলো সে করেছে সেই সময়। আমি নুরুল দিনের কাজ করি নাই, দেখিও নাই, আমি রাগ করে দেখিও নাই আমি। তার মানে তো এই না যে সে খারাপ অভিনয় করেছে বা নাটক খারাপ হয়েছে। নাটক প্রচুর প্রশংসিত হয়েছে, তার অভিনয় প্রশংসিত হয়েছে, সবই ঠিক আছে, সেখানে তো আমার কোনো বিরোধ নেই। আমার ব্যাপারটা ছিল যে একটা কোল্ড ওয়ার। আমার মনে হয়েছিল যে সে আমার সাথে কথার খেলাপ করেছে, সেটা নাও হতে পারে, আমিও ভুল হতে পারি। পরে কি সেটা মিটেছিল? পরে আমরা তো উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। আপনার জীবন দেখতে যেয়ে দেখলাম যে সেপ্টেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। 6 সেপ্টেম্বর আপনার বাবা মারা যান, 7 সেপ্টেম্বর আপনার জন্ম, আপনার মেয়ে নাতাশার জন্ম 13 সেপ্টেম্বর, তার মেয়ের জন্ম 7 সেপ্টেম্বর, আপনার মা আবার মারা গেলেন 22 সেপ্টেম্বর। অদ্ভুত মনে হয়? অদ্ভুত মনে হয়, আসলেই তাই। আরেকটা ব্যাপার দেখছিলাম আপনার জীবনে, যে আপনার জীবনে আমার কাছে মনে হলো যে আনন্দ বেদনা পাশাপাশি আসে। মানে আপনি যখন সিভিল ইঞ্জিনিয়ার হলেন, আপনার বাবার তখন একে খান গ্রুপে চাকরি, সেই সময় আপনার বাবার ক্যান্সার ধরা পড়লো। আবার আপনার মেঝদুলা ভাই মারা গেল, তারপরের কুলখানির পরের দিনে আপনার বিয়ে হলো। আপনার মেয়ে বিপাশার যখন বিয়ে হলো তার 7 দিন পরে আপনার বড় বোন মারা গেলেন।
মানে আনন্দ বেদনাগুলি এত যখন পাশাপাশি লাগে তখন কি অদ্ভুত মনে হয় নাকি? আসলে ওই তো বললাম যে এই আনন্দ বেদনা সব কিছু নিয়েই তো জীবন, সেটা আমি খুব ভালো করে ফিল করেছি আর কি সারা জীবনেই। তো এটা এগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটাই হলো আসল কাজ। তা ওই যখন লিখতে বসতাম তখন কিন্তু এগুলো ভেসে উঠতো মনের মধ্যে। অনেক সময় আমি লিখতে লিখতে কেঁদেছি, আমি সেটাও ফিল করেছি অনেক সময়, যে কান্না সামলাতে পারিনি। ইভেন যে আমার পোষা কুকুরটার কথা লিখেছি, মিকি, মিকি, আমার চোখে পানি চলে এসেছিল। আমি কেঁদেছি, আমি লিখতে লিখতে কেঁদেছি। ওই ওর যে ওই চাহনিটা আমি এখনো ভুলতে পারি না, যে তাকে ত্যাগ করে যে চলে আসলাম, যে তাকে বুঝতে দিলাম না, কিন্তু আমার মনে হলো যেন তার চোখে একটা অবিশ্বাস আমি দেখতে পাচ্ছি। তো এই ধরনের ঘটনাগুলো জীবনে, মিকিকে নিয়েও কত আনন্দ আছে, কত হইচই। হ্যাঁ, আমার বোনগুলো আমরা সব ওই যে রেখে দিয়ে আসতেন, সে আবার খুঁজে খুঁজে বাসা চিনে চলে বাসা আসতো। চেয়ে ফেললো সেই ছোট্টবেলা। আমি অবাক হয়ে যেতাম, তাকে বস্তায় ভরে বাটালি পাহাড়ের পেছনে ফেলে দিয়ে এসছি, আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আম্মা বলে মিকি কই, আমি বলে ফেলে দিয়ে এসছি। বলতো ওইটা কে? আপনার ফ্যামিলিতে ক্যান্সারে অনেকজন মারা গিয়েছেন, আপনার বাবা মারা গেলেন, আপনার মেঝো আপা, এবং একজনের কথা বলছেন যে রাবু, মানে আপনার ওয়াইফের মামাতো বোন। আমার খুব আপনি ক্লোজ একটা জায়গায় লিখলেন যে ক্যান্সার সম্পর্কে কতটুকুই বা জানা ছিল তখন আমার, তারপরেও জানতাম ক্যান্সার হ্যাজ গট নো অ্যান্সার। আপনারও 2021 সালে ক্যান্সার ধরা পড়লো, এবং তারপর আপনি বলছেন যে আপনার ওয়াইফ আসলে আপনাকে একজন চৌকস যোদ্ধা বানিয়েছেন এবং আপনি একজন যুদ্ধরত। যেদিন জানতে পারলেন যে ধরা পড়েছে, সেদিন কি কেমন মনে হচ্ছিল? মানে সবকিছু অন্ধকার হয়ে আসছিল? আসলেই তাই, সব মনে হয়েছিল সব কিছু অন্ধকার, আমি শেষ, আমি চলে যাব, এভাবেই চলে যাব, মানে এই ধরনের একটা ফিলিংস। আমি নির্বাক হয়ে গেছিলাম, কথাবার্তা সব বন্ধ হয়ে গেছিলো। এবং এই দুপুরবেলা ডাক্তার যখন বললেন, তারপর থেকে রাত পর্যন্ত, মানে একটা কী সময় গেছে আমি জানি না, কিন্তু ওই রাতের পরে কিন্তু আমার জীবনটা আবার নতুনভাবে আমি গ্রহণ করেছি, নতুন যুদ্ধ শুরু করেছি। আর সেইখানেই সবচেয়ে বড় যোদ্ধা হলেন আমার স্ত্রী, আমার পরিবারের প্রতিটি সদস্য তারপরে, এবং এর সাথে যে লোকটি সেটা হলো ওই ডাক্তার, আমি যার কথা বলেছি। এখানে হয়তো লিখি নাই বা ওই লেখার সময়, কিন্তু আমি বলেছি আমার ইয়েতে, অনুষ্ঠানে আমি বলেছি যে ডাক্তার অসীম কুমার সেনগুপ্ত অসাধারণ একজন ব্যক্তিত্ব। আমি তাকে ডাক্তারের চেয়ে বড় স্থান দেবো, অ্যাজ এ ম্যান, হিউম্যান বিইং। তো একজন রোগীর জন্য এই ধরনের ডাক্তার দরকার, এ ধরনের পরিবারের সদস্য দরকার আছে, নিশ্চয় অনেক আছে, এবং তারাই সবচেয়ে বড় যোদ্ধা, এবং তারাই জীবনটাকে সহজ করে দেন। ভালো আছে, মাশাআল্লাহ, আই এম ফাইটিং অ্যান্ড আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই অ্যাক্টিং। আমি অ্যাক্টিং করছি, 2 দিন আগে আমি অভিনয় করে এসেছি। সো জীবনটাকে সহজ বলি যে আই ওয়ান্ট টু ডাই অন স্টেজ। অন স্টেজ মানে হচ্ছে যে আমার কাজ করতে করতে আমি যেন মারা যাই। আপনার স্ত্রীর কথা একটু শুনতে যাচ্ছিলাম। আপনি একটা জায়গায় লিখেছেন, অনেকে আমাকে স্ত্রৈণ বলে, আমি বলি স্ত্রৈণর জীবন যদি এমন হয়, এর চেয়ে সুখ আর শান্তির কিছুতে নেই। হ্যাঁ ভাই, আমি স্ত্রৈণ। প্রেম হলো বোধহয় যখন আপনি 3rd ইয়ারে পড়েন, ওইরকম সময়। হ্যাঁ, এরপর তার পরিবার রাজি ছিল না। বিয়েটা পরে কিভাবে হয়ে গেল? এটা ওই যে এটা ওই বললাম, এমন একটা ঘটনা ঘটলো যে মনে হচ্ছিল যে দুপক্ষের কেউ রাজি হবে না আর কি, কিন্তু সেই সময় দুলাভাই মারা গেলেন। তো দুলাভাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম খুলনায় আমার মাকে নিয়ে। ওখানে আমার মা খুব ভেঙে পড়েছিলেন, মানে আম্মা আমার বোনকে দেখতে গিয়ে নিজেই ভেঙে পড়েছেন, আমার বোনের ভবিষ্যৎ চিন্তা করে যে তার কি হবে, কারণ তিনি বিধবা হয়েছেন তার মাসখানেক আগে, মাস 2-3 আগে, সেপ্টেম্বরে, হ্যাঁ, আর ওটা জানুয়ারিতে। আবার ওদিকে আমরা খেয়াল করলাম যে আমার দুলাভাইয়ের ফ্যামিলি, বাবা মা, তারাও খুব আমার বোনকে তারা অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত আদর করতেন। তো তারাও চিন্তা করছেন যে কি হবে এরপরে, এই মেয়েটারই বা কী হবে, সংসারে তাদের সাথে কীভাবে থাকবে, মানে একটা সংসার বিচ্ছিন্ন হয়ে গেল, 2টা সংসার না। তখনই হঠাৎ করে বোধহয় আমি যেটা, ওটা তো ছিলাম না আমি ওইখানে, ওই মিটিংয়ের মধ্যে, ওখানে পারিবারিক মিটিংয়ে আমার মা প্রস্তাব দিয়েছিলেন বোধহয় এরকম, যে আমরা সবাই যখন চাচ্ছি আমাদের 2টা পরিবার আমরা থাকি একসাথে, কাছাকাছি থাকি, তখন আমরা ওদের বিয়েটা দিয়ে দিই। এবং ওটা বোধহয়
মানে একমত হতে হতে মিনিট 5-6-এর মধ্যে সবাই রাজি হয়ে গেল। এই হঠাৎ আর দেরি করতে কেউ রাজি না। যেদিন কুলখানি হলো তারপরের দিন সন্ধ্যার সময় আমার আঁকতে হয়ে গেল। এই হঠাৎ করেই অনেক কিছু হয় আর কি। মানে আমরা এখনো মনে করি যে আমার দোলাভাইয়ের মৃত্যুই আমার এই ব্যাপারটা সহজ করে দিয়ে গেছে আর কি। আপনার বইতে আপনি লিখছেন যে প্রত্যেকটি মৃত্যুই কোনো না কোনোভাবে প্রভাব ফেলে যায় জীবনের গতিপথে, তবুও জীবন চলে। রবি ঠাকুরের কথায় বলতে হয়, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। কিন্তু ওই যে পথ চলাটা থাকে, তারপরও সেই পথ চলায় কি একরকম পিছুটান থাকে না, একরকম শূন্যতা কাজ করে না? অনেক কিছুই মানে জীবনের পিছু টান নেই কারোর, এটা বোধহয় বলা খুব মুশকিল। আমার মনে হয় সব কোনো না কোনো একটা ব্যাপারে হয়তো পিছু টান থাকেই। এবং এই একটা ঘটনা, একটা জন্ম, একটা মৃত্যু মানে জীবনটাকে অনেক সময় থমকে দেয়, অনেক সময় গতি বাড়িয়ে দেয়। এটা আমি ফিল করি আর কি। আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত আমি খুব নির্ভর ছিলাম, মনে হতো যে আমার জীবনটা অনেক সহজ। আমি পাশ করে বেরিয়েছি, আমি চাকরি করি, আব্বা চাকরি করছে, আমাদের জীবনটা খুব সুন্দর। মানে মানে মনে হচ্ছে তুমি হাওয়ায় উড়বো আর কি। এখন আমার পরিবারে আমার মাও একটা আনন্দ নিয়ে যে এখন থেকে অনেক কষ্ট থেকে আমরা বেরিয়ে আসবো। বোধহয় মাস 2-3 বাস আব্বা মারা গেলেন ফাট করে। এমন একটা অবস্থা হলো, আব্বার জমানো টাকা গেল, আব্বার রিটায়ারমেন্টের টাকা গেল, এবং উনি রিটায়ারমেন্টের ফুল টাকা উনি নেন নাই, পেনশনের একটা কী নিয়ম ছিল যে হাফ নেবে, আর পরে উনি যদি 1 বছর পরে ফিটনেস সার্টিফিকেট দিতে পারে তাহলে আরও ডাবল টাকা পাবে, যেটা নিল না। ওই টাকা আর পেলাম না আমরা, কারণ আবার ফিট হতে পারে নাই। এই যে টানা পোড়েনের মধ্যে পড়ে গেলাম, তখন মনে হচ্ছিল যে জীবনটা বড় কঠিন, কীভাবে আগাবো আমি, মানে যেন এগোচ্ছে না কোনোভাবেই। তার মধ্যে হঠাৎ করে আবার বিয়েটা করে ফেললাম ওই ঘটনার পরে। মানে সেটাও একটা আনন্দের ব্যাপার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা জীবনের গতিপথে আরেকটা মানে বোঝা আসলো যে আমাদের একা ছিলাম ঠিক আছে, কিন্তু এখন তো আমরা একা না, আমরা আরেকজনকে নিয়ে এসেছি সংসারে, এখন কিভাবে চলবো, এরকম একটা দুশ্চিন্তা মানুষের মধ্যে থাকে। কিন্তু সেই দুশ্চিন্তা বলে লাঘব করে দেয় যে যাকে নিয়ে এলাম সে যখন সব কিছু সহজ করে ফেললো। আমি লিখেছি এই কথাটা যে আমার স্ত্রী যেদিন সংসারে আসলো তারপর থেকে দেখা গেলো সব কিছু আমাদের সহজ হয়ে গেল। আপনার নাকি কিছু টাকা বেঁচেও যেত? হ্যাঁ, যে এই যে সে সংসারে আসলো, দেখা গেলো যে এমনভাবে সে ম্যানেজ করতে শুরু করলো যে তারপর থেকে 40-50-60 টাকা আমাদের ওই বেতন থেকে সাশ্রয় হচ্ছে। তো এই যে একটা মানুষ একটা পরিবারের পুরো গতিটাই চেঞ্জ করে দিল, এভাবে আবার জীবনের গতি ফিরে আসলো, আবার আমরা যেন মনে হচ্ছে নতুন আনন্দে চলতে লাগলাম। আলোচনার প্রায় শেষে চলে এসেছিলাম। 1971-এর সময়টাতে চলে যেতে চাই। আপনার মেয়ে বিপাশা হায়াতের যখন জন্ম হলো 1971 সালের 23 মার্চ, আপনি তখন কোমায়, মেয়েকে হাতে পেলেন 6 দিন পরে। এর মধ্যে পুরো দেশটা বদলে গেল। মাঝে মধ্যে মনে হয় না যে কি একটা জীবন পার করে এসেছি, এত সংকট? তাই জীবন, এই জন্যই পথে জীবনটা এত সুন্দর আর কি। আমি মনে করি যে আমরা যে আমাদের সায়েন্সে যেটা আছে, আমরা যে সাইন কার্ভ বলি, সাইন কার্ভ হলো, এটা হলো সাইন কার্ভ। হ্যাঁ, উঠছে নামছে, আমাদের জীবনটাও তাই। কখন উঠছে আনন্দ, আবার কখন দুঃখ, কখন বেদনা, আবার যে এক সময় আনন্দ পাচ্ছি, মানে যখন সমান হয়ে যাবে তখন তো সব শেষ। আপনি বইয়ের প্রায় শেষে লিখেছেন যে আল্লাহ তাআলা দীর্ঘ জীবন দিয়েছেন আমাকে, আমি প্রতি মুহূর্তে বলি শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু যা করতে চেয়েছিলাম তার সবই কি করা হয়েছে? না, হয়নি। কোন বিষয়টা নিয়ে আক্ষেপ রয়ে গেছে? আক্ষেপ যেমন একটা জিনিস, আমি আক্ষেপ বলবো না, কিন্তু তারপরেও যেমন আমার বাবা মাকে সুখে রাখা, শান্তিতে রাখা, সুখ বলতে যেটা বুঝি যে সচ্ছল অবস্থার মধ্যে তাদেরকে নিয়ে আসা, যেটা আমার ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আমাদের জীবনের যে টানাপোড়েনগুলো ছিল সব বোধহয় কেটে যায়। সেগুলোকে আমরা সহজ করে ফেলতে পারিনি। তাদের ট্রিটমেন্টটা হয়তো আমি আরও উন্নত ট্রিটমেন্ট করতে পারতাম, কিন্তু আমার সেই সামর্থ্য ছিল না। আমার মাও মারা গেছেন ক্যান্সারে, লিভার ক্যান্সারে। তো সেখানেও আমার সাধ্যমতো আমি করেছি, কিন্তু আমার কেন যেন মনে হয় যেন আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু তখন আমার সেই সামর্থ্য ছিল না। আমার বোনদের বিয়ে দিয়েছি, ছোট 2 বোনের বিয়ে দিয়েছি। আমার বাবা মা বেঁচে থাকলে নিশ্চয়ই এত সহজভাবে ওদের বিয়ে আমরা দিতাম না, কখনোই না, কিন্তু আমার উপায় ছিল না। আই হ্যাড নো ওয়ে।
আমরা যত ছোটোভাবে সুন্দরভাবে করেছি, কিন্তু ক্ষুদ্র পরিসরে তাদেরকে বিয়ে দিয়েছি। তাদেরকে হয়তো আব্বা বেঁচে থাকলে নিশ্চয়ই এইভাবে তাদের বিয়ে দিতেন না, আম্মা বেঁচে থাকলেও নিশ্চয়ই আমরা হয়তো অন্য কোনো চেষ্টা করতাম, কিন্তু আমরা পারিনি সেটা করতে। তো এইগুলো যে জীবনের যে মানে আক্ষেপের মধ্যে এইগুলো, যে এই শান্তিগুলো, আমরা যে জন্য লিবিয়াতে চলে গেলাম, যে আর অর্থ কষ্ট সহ্য করা যাচ্ছে না, গেলাম। তারপরে যেটা হলো যে একটা কিছু কিছু জিনিস আছে, যেমন একটা সিনেমা বানাবো, আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমার মনে হয় যে আমি এত নাটক বানিয়েছি, বেশ কিছুটা অভিজ্ঞতা হয়তো আমার জন্মেছে যেটাতে আমি একটা সিনেমা তৈরি করতে পারি। যদিও আমার অনেক আশঙ্কা ছিল যে আমি সিনেমা বানাতে গিয়ে নাটক বানিয়ে ফেলবো, এই ভয় আমার সবসময় ছিল। এখনও সেই ভয়টা আছে, যে কারণে আমি বানাতে পারিনি। এখন মনে হয় যে আমার ক্রেডেনশিয়ালে একটা সিনেমা যোগ করা উচিত ছিল। বানিয়ে ফেললেই বোধহয় ভালো হতো। আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম, আমি জানি যে আপনার গানের গলা খুব ভালো, আপনার ইচ্ছা ছিল, যদিও আপনি বলছেন যে মানে কবিতা পড়তে গেলে আপনার হাঁটু কাঁপে, এরকম একটা আমি লাইন পেয়েছি, যদিও সেই কবিতা পড়ে আবার আপনি ফার্স্ট প্রাইজও পেয়েছেন। তো দর্শকদের জন্য কোনো গান, কবিতা বা কোনো সংলাপ যদি দুটো লাইন বলতেন। সংলাপ তো কোনো আপনার প্রিয় সংলাপ? প্রিয় সংলাপ তো যেমন ওই যে একটা সংলাপ, যেমন আমি আমার বইতেও লিখেছি, আমি যে গালিবের যে লাইনটা, যেটাতে আমি পুরস্কার পেয়েছি, সেটা তো ওই যে ওদের শায়ের বলে, ওদের শের বলে না, শের। जिंदगी भर गालिब ने यही भूल करता रहा, जिंदगी भर गालिब ने यही भूल करता रहा, धूल चेहरा पर था और आईना साफ करता रहा। কি বুঝলেন? নিজেরই ঠিক নাই। মানে এটা সেই বয়সে আমাকে খুব মুগ্ধ করেছিল, এবং এখন আমি মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে বলি এটা, কারণ আমার কাছে এটা মনে হয় যে এত চরম সত্য কথা গালিবের পক্ষেই বলা সম্ভব ছিল। আর আমার ওই বন্ধু আমাকে শিখিয়েছিল, বদমাইশ আমার একটা বন্ধু ছিল, ও বিহারি ছিল, বকশিস আলী। আমাকে বললো, তুমি ওখানে যে কবিতা পড়বা, এটা পড়ো, ছোট্ট কবিতা, কিন্তু এটা তোমার খুব ভালো লাগবে। তো কি, मैंने तुमको घूम घूम के देखा था, मैंने तुमको घूम घूम के देखा था, जवाब दिया था तेरा बाप ने चप्पल मार मार के। मैंने तुमको देखा था घूम घूम के, जवाब दिया था तेरा बाप ने चप्पल मार मार के। তো এই কবিতা পড়ে পুরস্কার পেয়েছিলাম আমি আর কি। তো এরকম কিছু আছে। আর রবীন্দ্রনাথের একটা সংলাপ আছে যেটা খুব সুন্দর একটা সংলাপ, আমরা শেষ রক্ষা নাটকে, এটা আমার খুব পছন্দের একটা সংলাপ। সংলাপটা হলো যে, বিধাতার আশীর্বাদে জন্মালুম পুরুষ মানুষ হয়ে, জানি না কার অভিশাপে বিয়ে করতে গেলুম মেয়ে মানুষকে, এ কি কম সাহসের কথা? বোঝেন অবস্থা, রবীন্দ্রনাথের মতো লোক তখন এটা রিয়ালাইজ করেছে, বিধাতার আশীর্বাদে বিয়ে করতে গেলুম পুরুষ মানুষকে, জানি না কার অভিশাপে বিয়ে করলুম মেয়ে মানুষকে, এ কি কম সাহসের কথা? মেয়েরা শুনলে আমাকে পেটাবে। আমিও তাই ভাবছিলাম। জনাব আবুল হায়াত, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং বইটা পড়তে যে আমি কিছু কিছু সময় বললাম যে হাসছিলাম, কিছু সময় চোখে পানি আসছিল। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনার জীবনের কথা লিখে যাবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, 24কে ধন্যবাদ, সবচেয়ে বড় ধন্যবাদ দর্শককে, যাদের জন্য আজকে আমি এখানে, এটাই হলো বড় কথা। এবং আমি লিখেছি যে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে দর্শকের ভালোবাসা, তাতেই আমি আপ্লুত। সেটা নিয়েই আপনি আজীবন বেঁচে থাকবেন আমাদের মনের মধ্যে, এই প্রত্যাশা রেখে এবং আপনার দীর্ঘায়ু কামনা করে আজকে অনুষ্ঠানটা এখানে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।